ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমের মধ্যে আমরা যে বিষয়টা বুঝি যে কম্পিউটার সিস্টেমটা কিভাবে কাজ করে। দেখেন, আমরা যে কাজগুলো করতেছি এখন কম্পিউটার, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, রাইট? এই যে আমরা কাজগুলো করতেছি হচ্ছে কালি লিনাক্সে। আপনার অনেকে ম্যাক ওএস ইউজ করেন, ম্যাকিনটশ, অনেকে আছে হচ্ছে আপনার উইন্ডোজ ইউজার আছেন। এই প্রত্যেকটা কাজ করতেছি হচ্ছে আমাদের এই যে অপারেটিং সিস্টেমের মধ্যে। তো এই অপারেটিং সিস্টেমটাই কিন্তু আসলে মেইন জিনিস না, এটার মধ্যে এটা হচ্ছে সফটওয়্যার পার্ট, একটা হার্ডওয়্যার পোর্শনও আছে। হ্যাঁ, আমরা ধরেন এই যে কিবোর্ডে টাইপ করতেছি, এটা কিন্তু একটা হচ্ছে ইনপুট লেভেলের হার্ডওয়্যার পোর্শন। এখানে যা টাইপ করতেছি প্রতিটা বিষয় কম্পিউটারের ভিতরে আপনার পাশে যে আপনার সিপিইউ বক্স আছে, যারা হচ্ছে মানে নর্মাল পিসি ইউজ করেন, ম্যাক না, তো সেক্ষেত্রে কিন্তু সেই সিপিইউ তে হচ্ছে বেসিক্যালি সেটা প্রসেস হয়। আমাদের যদি আমরা ম্যাক ইউজার যারা আছেন তারাও সেম কাজটাই, যখন আপনি কিবোর্ডে কিছু টাইপ করেন বা কোনো আপনি ইনপুট দিচ্ছেন, আপনার যে কোনো প্রয়োজনে যা কিছু করতেছেন মাউস দিয়ে আপনি ক্লিক করতেছেন এখানে সেখানে, এই যে প্রতিটা বিষয় কিন্তু হচ্ছে ইনপুট হচ্ছে, রাইট? যে আমার এখানে গিয়ে এখানে কাজ করতে হবে, এখানে গিয়ে এখানে কাজ করতে হবে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটাকে আমরা নর্মালি বলে থাকি জিইউআই। বিষয়টা বুঝতে পারছেন? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম হয়ে আছে, আমাদের যে কোনো প্রয়োজনে ক্লিক করলে এরকম দেখতে পাচ্ছি। আসলে বেসিক্যালি পিছনে কিন্তু অনেক কাজ হয়। হ্যাঁ, আমরা যখনই কোনো জায়গায় ক্লিক করতেছি এরকম আসতেছে, সেগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে একজন ইউজার গ্রাফিক্যালি কি কি দেখবে এখানে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা পোর্শন। তো এই পোর্শন গুলো কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেমে। তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে কি, নাকি ওইটা একটু হালকা আমি বুঝিয়ে বললে ভালো হবে? আমাদের জিরো নলেজ সবকিছুতেই। আচ্ছা, ঠিক আছে, এটাই বেটার হবে। তাহলে আমি অ্যাড করি। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, সফটওয়্যার মানে বুঝতে পারতেছেন একেবারে, যেটাকে আমরা দেখতে পারতেছি, ফিল করতে পারতেছি, বাট ছোঁয়ার কোনো ধারণা বা কোনো কিছু নাই, রাইট? তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার। এখন সফটওয়্যার বিভিন্ন রকম হইতে পারে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার। তো অপারেটিং সফটওয়্যার ক্ষেত্রে হচ্ছে যেরকম বললাম, লিনাক্সের মধ্যে বেশ কয়েকটা ডিস্ট্রো আছে, কালি লিনাক্স বলেন, উবুন্টু বলেন, তাছাড়া প্যারট সিকিউরিটি ওএস বলেন, নিনজা লিনাক্স বলেন, আরো অনেক ধরনের ডিস্ট্রো আছে, প্রায় 650টা ডিস্ট্রো আছে শুধু লিনাক্সেরই। আবার যদি উইন্ডোজের কথা ধরেন, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এটার মধ্যে অনেকগুলো ভার্সন আছে, যেমন উইন্ডোজ এক্সপি, তারপর উইন্ডোজ 7, উইন্ডোজ 8, তারপর উইন্ডোজ 10, উইন্ডোজ 11, রাইট? আবার ম্যাকের ক্ষেত্রেও কিন্তু এরকম বিভিন্ন ভার্সন আছে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আপডেটেড বিভিন্ন ধরনের ভার্সন বা মডিফাইড ভার্সন গুলো থাকে, ইউজাররা কিভাবে কোন কাজে কোনটা ইউজ করতে পারে। ঠিক আছে, প্রতিটা অপারেটিং সিস্টেমের কাজ একই রকম না হলেও বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে বেশ কিছু অপারেটিং সিস্টেমে বেশ কিছু কাজ করা থাকে। যেমন ধরেন, উইন্ডোজ কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়, এটা একটা মাথায় কোশ্চেন আসা উচিত না? যে এতগুলো অপারেটিং সিস্টেম আছে, কেন উইন্ডোজ মার্কেট বিট করতেছে, মানে মার্কেট লেভেল গিয়ে উইন্ডোজ কেন এত বেশি ইউজার? কারণটা কি? অফিস ওয়ার্ক করার ক্ষেত্রে, অফিসিয়াল যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা উইন্ডোজের সহযোগিতা খুব ইজিলি করতে পারি, কারণ ওখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা এরকম ভাবেই সাজানো যেন হচ্ছে আমরা সেই কাজগুলো ইজিলি মেনটেন করতে পারি। ঠিক আছে, আবার লিনাক্স এর ক্ষেত্রে ধরেন, ডেভেলপার বা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছে বা ডেভেলপার যারা আছে, তাদের জন্য লিনাক্স খুব পছন্দের। কেন? কারণ লিনাক্স এর মধ্যে সেই সমস্ত অ্যাপ্লিকেশনস গুলো খুব ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারতেছি, এবং যেহেতু লিনাক্স খুব একটা ভারী না এবং ইজিলি আমি পারফর্ম করতে পারতেছি, যে কোনো টুলস বলেন, আমার সফটওয়্যার বলেন, এই কাজগুলো কিন্তু করা যাচ্ছে খুব সহজে। ঠিক আছে, যেগুলো হয়তো বা উইন্ডোজের ক্ষেত্রে করতে গেলে অনেক লোড নিতে হতো। দেখবেন যে উইন্ডোজ যারা সেট আপ দেন, দেখবেন সি ড্রাইভে সেট আপ করার সময় মাত্র 1-1.5 মাস পরেই সি ড্রাইভের 100 মানে মানে 50% ফুল হয়ে যায়, রাইট? কারণ বিভিন্ন ধরনের ডেটা ওখানে স্টোর হয়ে যায়। বাট লিনাক্সে কিন্তু এরকম না, লিনাক্স প্রচুর জায়গা থাকে। কেন জায়গা থাকে? কারণ লিনাক্স ছোটখাটো ভাবে কাজ করে এবং ইজিলি প্রতিটা বিষয় পারফর্ম করার চেষ্টা করে। ঠিক আছে, সেই অপারেটিং সিস্টেমটি এভাবেই সাজানো। সো আবার ম্যাকের ক্ষেত্রে এরকম, খুব ফাস্ট কাজ করার ক্ষেত্রে তাদের প্রসেসরটা এরকম ভাবে তৈরি করছে যেন আপনি স্মুথলি কাজগুলো করতে পারেন। কিন্তু ম্যাকের ক্ষেত্রে কিন্তু আবার সবগুলো কাজ, অফিস ওয়ার্ক বলেন অথবা হচ্ছে আমাদের ডেভেলপারদের কাজ বলেন, সেগুলো কম্বাইন্ড কাজ করা যায়। এটা যার যেরকম ইউজার ম্যানুয়াল আছে বা যে যেভাবে ইউজ করতে পছন্দ করে তার সেভাবে ইউজ করতে কিন্তু ভাল লাগে। ঠিক আছে, সো আমরা কেন অপারেটিং সিস্টেম হিসেবে কালি লিনাক্সটা ইউজ করি সাইবার সিকিউরিটি ফিল্ডে, ইথিক্যাল হ্যাকিং জগতে, এটা যদি আপনাদের মনে কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আই থিঙ্ক একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন যে কালি লিনাক্স বা প্যারট সিকিউরিটি ওয়েস বা উবুন্টু বলেন
অথবা হচ্ছে আরো লিনাক্স আরো বেশ কয়েকটা ডিস্ট্রো আছে যেগুলো হ্যাকিং এর জন্য বেসিক্যালি শুধু পারফর্ম করা হয়। এটা কারণটা কি, আমাদের ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি ফিল্ডে যে সমস্ত কাজগুলো করার প্রয়োজন পড়ে প্রতিটা অ্যাপ্লিকেশনস এর জন্য ফিচার্স গুলো হচ্ছে মোটামুটি বিল্ড ইন থাকে। হ্যাঁ, মানে আগে থেকে তৈরি করা থাকে আমাদের সেই সিস্টেমের মধ্যে, অপারেটিং সিস্টেমের মধ্যে। এই যেমন ধরুন ইনফরমেশন আমরা গ্যাদার করব, সেক্ষেত্রে যে টুলস গুলো প্রয়োজন পড়বে সেই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু এখানে মোটামুটি একটা দেওয়া আছে। যদি এক্সট্রারও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, সমস্যা নাই, সেট আপ করা যাবে। আবার ভালনারেবিলিটি অ্যানালাইসিস এর কথা ধরেন, সেখানে আমাদের কোন একটা তথ্য ইনফরমেশন গ্যাদারের পর সেটা আসলে কি ধরনের ভালনারেবিলিটি বা সেটাতে কি ধরনের ভুল আছে বা কি ধরনের বাগস আছে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালাইসিস এর এই টুলস গুলো ইউজ করার মাধ্যমে। আবার ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস এর কথা ধরেন, আমাদের কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বলতে ধরেন ওয়েবসাইট বা আমাদের ওয়েব সার্ভার বা ওয়েব রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা কি ধরনের আমরা অ্যাটাক করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি বা স্ক্যান করতে পারি, সেই বিষয়গুলো জানার জন্য আমাদের যে টুলস গুলো মোটামুটি প্রয়োজন, সবচেয়ে বেশি জরুরি পড়ে, সেগুলো কিন্তু এখানে বিল্ট ইন করা আছে। তো এরকম বেসিক্যালি মোটামুটি যে সমস্ত কাজ আমাদের প্রয়োজন পড়ে ভরে দেওয়াই আছে এখানে বলা যায়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার তো নাকি? কথা কি আমি খুব ফাস্ট কথা জি বলতেছি? ভাইয়া, না ভাইয়া ঠিক আছে, বুঝতেছি এখন। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না না ভাইয়া, ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, গুড। সো এখন কথা হচ্ছে ভাই, অপারেটিং সিস্টেমে যে এতগুলো বিষয় দেওয়া আছে, আমি একটা জিনিস পারফর্ম করলে, যেরকম আমি এখানে এই যে ক্লিক করলাম অ্যাপ্লিকেশনস অপশনে, সাথে সাথে এতগুলো জিনিস চলে আসলো, বাট ব্যাকএন্ডে কি হইতেছে, রাইট? এটা কিভাবে বুঝতেছে যে আমি এখানে ক্লিক করলে সাথে সাথে বিষয়গুলো আসছে? হ্যাঁ, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, এটা কি আমরা কালিন লিনাক্স যখন হচ্ছে করবো ল্যাপটপে, আমরা যখন ইনস্টল করবো তখন কি এই সবগুলা ফান্ডামেন্টাল যে সফটওয়্যার গুলো তখন কি এগুলা সিএলওএস থাকবে নাকি এগুলো কি আমরা Right, right. যে এরকমই থাকবে, হ্যাঁ, একদম বেসিক বিগিনার লেভেলে এরকমই থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, আলাদা যদি কিছু লাগে তখন সেট আপ করে নিলে হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, তো যেটা বলতেছিলাম যে আসলে এই যে আমি একটা ধরেন টার্মিনাল ওপেন করলাম এখানে, হ্যাঁ, এই টার্মিনালটা ওপেন করে আমি তো একটা কমান্ড দিয়েছি, রাইট? আমি কিন্তু জাস্ট শুধুমাত্র ক্লিক করেছি। এতে করে হচ্ছে কি, এটা ক্লিক করার মাধ্যমেই ব্যাকএন্ডে বেশ কিছু কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে, আমি যখনই কার্সরটা এখানে নিয়ে গেছি, সে কিন্তু দেখাচ্ছে যে এটার নাম হচ্ছে টার্মিনাল, দেখতে পাচ্ছেন? লেখা দেখা যাচ্ছে, এই যে জাস্ট খালি উপরে রাখতে দেখাচ্ছে উপরে টার্মিনাল, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, টার্মিনাল দেখতে পাচ্ছি। আবার এখানে দেখেন লেখা আছে ফায়ার, এখানে লেখা আছে টেক্সট এডিটর, এখানে লেখা আছে ফায়ারফক্স, এগুলোর নাম দেখাচ্ছে। আমি তো এখানে ক্লিক করি নাই, জাস্ট খালি উপরে কার্সরটা রাখছি, হ্যাঁ, যেন আমাদের দেখা যায় আর কি। সো এই বিষয়গুলা জাস্ট নর্মালি কিন্তু সে আমাকে বলে দিচ্ছে। যখনই ক্লিক করছে তখন সে বুঝতে পারছে তাড়াতাড়ি করে, প্রসেসর বুঝতে পারছে কি, আচ্ছা ঠিক আছে, আমাকে ক্লিক করছে হচ্ছে কোন অ্যাপ্লিকেশনস, এগুলো সব অ্যাপ্লিকেশনস। সফটওয়্যার হচ্ছে বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যেটা হচ্ছে অপারেট করবে, যেমন লিনাক্স এর কথা বললাম, উইন্ডোজ বা ম্যাকইন্টোস বা ম্যাক। তো এগুলো হচ্ছে বেসিক্যালি অপারেটিং সিস্টেম। আর এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে কি অ্যাপ্লিকেশন আপনি কাজ করবেন, মানে হচ্ছে যেরকম আমাদের সফটওয়্যার থাকে না, অনেকে ফেসবুক ইউজ করেন, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ধরেন হচ্ছে এই যে বিভিন্ন ব্রাউজার ইউজ করতেছেন, এটা হতে পারে ফায়ারফক্স, হতে পারে গুগল ক্রোম, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে আমরা যাই দেখি না কেন রান করার ক্ষেত্রে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সফটওয়্যার। কি ধরনের সফটওয়্যার বলেন, বলতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? বুঝতেছি। হ্যাঁ, এগুলো কি ধরনের সফটওয়্যার আমরা যেগুলো হচ্ছে রান করতেছি, এই যে এগুলা, আহ, হ্যালো, এই যে পড়াশোনায় মনোযোগ নাই, পড়াশোনায় মনোযোগ লিনাক্স থাকতে হবে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই যে মাত্রই বললাম। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নিয়ে যখন আমরা কাজ করব, মানে অ্যাপ্লাই করবে কোনো কিছু, আমরা যাই করব না কেন সেটা অ্যাপ্লাই করে দেখাবে যে আসলে এই কাজটা এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? এই প্রতিটা অ্যাপ্লাই করার যে বিষয়গুলো আছে, অ্যাপ্লিকেট যখন করবে তখন হচ্ছে বেসিক্যালি সেই অ্যাপ্লিকেশন গুলার কাজগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। তো আমরা যেটাকে আমরা সংক্ষেপে অ্যাপ বলে থাকি, অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাপ। এবার বোঝা গেছে? হ্যালো, জি ভাইয়া, বুঝছি এবার। জি ভাইয়া, ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা এই ঠিক আছে, পড়াশোনায় মনোযোগ থাকতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু পরে আবার এই যে মাঝে মাঝে কোশ্চেন করবো, পরে কিন্তু খেই হারিয়ে ফেলবেন। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশন যখন আমি ওপেন করতেছি, এখানে কিন্তু একটা টাস্ক ফুলফিল হচ্ছে, অর্থাৎ আমি এই অ্যাপ্লিকেশনটাকে যেটা করতে বলতেছি। সাপোজ কালি লিনাক্সের এখানে
আমি যদি একটু হালকা ধরেন আমি একটু বড় করে নিই এটাকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি? জি ভাইয়া, ওকে ফাইন। এই যে এখানে আমি সিস্টেম গুলো কাজ করব বা আমার যে বিষয়গুলো দেওয়া আছে, সাপোজ আমি যদি একটা কমান্ড রান করি, সাপোজ আমি আপডেটে দিব, ঠিক আছে, আমি sudo apt get আপডেট দিব, ঠিক আছে। এই যে আমি একটা কমান্ড দিলাম এবং সাথে সাথে কি বললো, একটা পাসওয়ার্ড দাও। এটা কেন বলছে? কারণ হচ্ছে তার ভিতরে সেরকম ভাবে প্রোগ্রাম সেট করা আছে, এই অ্যাপ্লিকেশনটাতে সেরকম প্রোগ্রাম সেট করা আছে। আমি যখনই দেখাবো যে আমি পাসওয়ার্ড দিচ্ছি, সাথে সাথে কিন্তু সেটা রান করা শুরু করবে। কেন? কারণ সে অথেন্টিসিটি পেয়ে গেছে, রাইট? যে আমি যে আসলে ইউজার সেটা অথেন্টিসিটি পেয়ে গেছে। অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন সেখানে কাজ করার ক্ষেত্রে আমরা এটা পাসওয়ার্ড দিয়ে দিলে অথেন্টিসিটি পেয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছেন অনেকে তো হচ্ছে আইফোন ইউজ করেন, রাইট? আইফোনের ক্ষেত্রে যখন আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যাই অ্যাপ স্টোর থেকে, আপনার যদি আপনার অ্যাপল অ্যাকাউন্ট থাকে, অ্যাপল আইডি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া লাগে, রাইট? জি অল ভাইয়া। টাইম সেট আপ করার ক্ষেত্রে। কেন? কারণ আপনি যে সেই ইউজার, ওটা একটা ভেরিফিকেশন নেয় সে, রাইট? সো এটাও কিন্তু সেম অবস্থা। সো প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের সিকিউরিটি প্রয়োজন পড়তেছে। আমরা হয়তো নর্মালি দিয়ে দেই, আবার ধরেন যখন আমরা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করেন, প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতেছেন, ওখানে কিন্তু 3-4টা আপনার হচ্ছে ডায়লগ বক্স আসে যখনই আপনি সেট আপ করতে যান, যে আপনি কি অ্যাপটা সেট আপ করতে যাচ্ছেন, ইয়েস। আপনি কি অ্যাপটাকে হচ্ছে আপনার কল লিস্টের ডেটাবেস দিতে যাচ্ছেন, অথবা হচ্ছে আপনি সেই ইনফরমেশনের আপনি পারমিশন দিতে যাচ্ছেন। আমরা কিন্তু এরকম ওকে বা নো এরকম বেশ কিছু অপশন পাই এটার সামনে, তাই না? এগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করে দেই। তো যখনই আমার প্রয়োজন পড়ে, মনে করি যে এটা আমাদের অ্যাক্সেস করা প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস দেই। যখন প্রয়োজন পড়ে যে না আমি দিব না, তো এটা নো করে দেই, অথবা আমি লেটার করে দিই, রাইট, যে আমি পরে করবো না, এটা এখন দরকার নাই। সো এই বিষয়গুলো কেন করি? কারণ অথেন্টিসিটি। সো প্রতিটা ক্ষেত্রে আসলে অথেন্টিকেশন এবং অথেন্টিসিটি গুরুত্বপূর্ণ রয়েছে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে কাজ করেন না কেন, এটা সিস্টেমের মধ্যে এরকম করে দেওয়া থাকে। সো আমি যেটা বলতেছিলাম, যে এই যে আমরা এতগুলো কাজ করতেছি অ্যাপ্লিকেশনের মধ্যে, এগুলো কিন্তু প্রতিটা প্রসেস হচ্ছে কোথায়? প্রতিটা জিনিস প্রসেস হচ্ছে হচ্ছে প্রসেসরের মধ্যে। আমরা বলি না যে ভাই আপনার পিসি বিল্ড করতেছেন, আপনার পিসি আপনার হচ্ছে কনফিগারেশন কি? আমরা বলি যে আমার তো আসলে কোরাই 5, এবং হচ্ছে অনেকে বলে যে ভাই রাইজেন 5, এএমডি রাইজেন অমুক তমুক কত কিছু, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে প্রসেসর, ঠিক আছে। আমরা যে বলি যে কত জেনারেশন, 12 জেনারেশন কোরাই 3 ইউজ করতেছে, বাও, তার মানে হচ্ছে আপডেটেড ভার্সনের কোরাই 3 আমি ইউজ করতেছি, ঠিক আছে। প্রসেসর এটা। অনেকে আবার বলে না যে ডুয়েল কোর, মানে হচ্ছে 2টা কোর আছে, একসাথে সে 2টা কাজ করতে পারবে 2টা করে। আমাদের যেরকম হচ্ছে যেমন অ্যান্ড্রয়েড আমরা ইউজ করি, সেটা অক্টাগন প্রসেসর, মানে 8টা কোর আছে ওখানে, ঠিক আছে। আবার এরকম বেশ কিছু সিস্টেম আছে, যেরকম ধরেন আমাদের কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক ইউজাররা এত ফাস্ট কাজ করতে পারে, অথবা হচ্ছে আইফোন ইউজার ফাস্ট কাজ করতে পারে, কারণ সেই প্রসেসরটা সেরকম ভাবেই সেই প্রসেসর চিপ দিয়ে তৈরি করা, যেটা খুবই ফাস্ট মুভ করতে পারবে, খুবই ফাস্ট যে কোনো কাজ পারফর্ম করতে পারবে, ঠিক আছে। এটা কেন করা হয়? কারণ এই প্রসেসরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যখনই কোনো ভারী লেভেলের কাজ করতে যাবেন, আমরা যখন অ্যাটাক দিব, এই যে ধরেন নর্মাল কোনো কাজ করতেছি, এখন কোনো সমস্যা হচ্ছে না, বাট যখনই কোনো অ্যাটাক দিব, সেক্ষেত্রে কিন্তু প্রসেসর পুরো গরম হয়ে যায়, এবং এই গরম হয় আবার অন্য কাজে। যেমন ধরেন আপনি অনেকে গেম খেলেন না, এখানে গেম জি খেলেন ভাইয়া। তো, হ্যাঁ, দেখবেন পিসিতে বা ল্যাপটপে গেম খেলার সময় আমরা এক্সট্রা এয়ার কুলার ইউজ করি ওখানে, রাইট? যেন কুলার দিলে পুরো ঠান্ডা করতে, কি ঠান্ডা করতেছি এখানে, এটা প্রসেসর ঠান্ডা করতেছি, কারণ ওই গরম হয়ে গেছে। ওরা যখন লোড দিছি যে তুমি এখানে গেম খেলতেছো, এখানে এই করতে হবে সেই করতে, ওই তো একবার উড়ে মারতে হবে, একবার উড়ে মারতে হবে। আর যখন আপনি কোনো টাস্ক দেন, ওই তো পুরো পাগল হয়ে যায়, আরে কি করতেছে আমারে দিয়ে। এতে কিন্তু প্রেসার পরে সে গরম হয়ে যাচ্ছে, রাইট? এবং তাকে ঠান্ডা করার জন্য যে বাতাস খাও বাতাস খাও, হ্যাঁ, আবার কাজ করতেছে ওটা দিয়ে। অনেক সময় দেখবেন পিসি অফ হয়ে যায় এত লোড নিতে গেলে। সো প্রসেসরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য বলে যে গেমিং প্রসেসর অনেক ভারী লেভেলের হয়, রাইট? যে গ্রাফিক্স কার্ড ইউজ করে, আবার প্রসেসর খুব ভারী লেভেলের নেওয়ার চেষ্টা করে, হাই লেভেল প্রসেসর নেওয়ার চেষ্টা করে। কেন নয়? কারণ হচ্ছে প্রসেসর অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে ভূমিকা পালন করে। তো আমরা যে কাজগুলি করতেছি না কেন, এই প্রতিটা বিষয় প্রসেসরের মধ্যে গিয়ে প্রসেস হয়ে তারপর আমার সামনে আসতেছে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা। তো একটা সময় কিন্তু কম্পিউটার এরকম একটা ছোটখাটো জিনিস ছিল না, একটা বিশাল একটা রুমের মধ্যে কয়েকটা জিনিস এক গাদা করে জিনিস, এরকম এরকম, এই হচ্ছে প্রসেসর, এই হচ্ছে আপনার
ধরেন আমাদের যেরকম মনিটর এত বিশাল একটা করে করে বানায় রাখতো, হ্যাঁ। কারণটা কি? কারণ এগুলা এত ছোট আকারে তখনও বানাতে তারা পারে নাই। দুনিয়াতে যত দিন যাচ্ছে তত এই চিপ গুলো ছোট হচ্ছে এবং আরো আস্তে আস্তে ডিভাইস গুলো পাতলা হচ্ছে। একটা সময় গিয়ে দেখবেন ট্রান্সপারেন্ট ফোন দেখতে পাবো আমরা, ঠিক আছে? এখনই অনেকটা বেরিয়ে গেছে চায়নাতে মেবি বা জাপানে। ট্রান্সপারেন্ট ফোন মানে আপনার এদিক থেকে ওইদিক তাকাইলে দেখা যায়, ভিতরে কি আছে কিছু দেখা যায় না, কারণ ওদের এই চিপ গুলা পুরোটাই ট্রান্সপারেন্ট সিস্টেম করে ফেলছে, রাইট? এরকম আস্তে আস্তে দেখবেন আমরা বিভিন্ন মুভিতে দেখি না, যে আপনার সামনে ক্লিক করতেছে, যেমন অনেকে যে ক্রিশ চিত্র দেখছেন, ক্রিশ দেখছেন তাই না মুভিতে, যে হাত রাখলে সামনে হঠাৎ করে একটা মনিটরের মতো স্ক্রিন চলে আসছে, এখানে ক্লিক করতেছে ওখানে ক্লিক করতে। এই জিনিসগুলা বেশি দূর নাই, মানে আমাদের আসলে এগুলো মুভিতে দেখছি, বাট এটা বাস্তবতা চলে আসতেছে খুব শীঘ্রই। হয়তোবা দেখা যাবে আগামী 30ও লাগবে না, 28 তারও আগে হইতে পারে, 25 সালও লাগতে পারে। এতটা অ্যাডভান্স আগাচ্ছে প্রযুক্তি, ঠিক আছে? মানে দিন যত যাচ্ছে তত মানুষের এই জীবনে এই প্রযুক্তির বিষয়গুলো আসতেছে। তো সেগুলোর ক্ষেত্রে যদি আপনি ধারণা রাখতে চান, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি অবশ্যই ধারণা থাকাটা জরুরি, রাইট? তো সেই জন্য হচ্ছে আপনারা শিখতেছেন, আলহামদুলিল্লাহ। সো বেসিক্যালি এই যে এতগুলো কাজ হচ্ছে সেগুলো কিন্তু প্রসেসরের মাধ্যমে প্রসেস করে তারপর আসছে। এখন কথা হচ্ছে প্রসেসরের মধ্যে যে কাজ হচ্ছে এক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় আছে। যেমন আমরা প্রসেসরের কাজটা করি কোথায়? মাদারবোর্ডের মধ্যে, রাইট? মাদারবোর্ডের মধ্যে আমাদের র্যাম, রম, তারপরে যে প্রসেসর, এগুলো সব সেট করা থাকে, তাই না? আপনারা কি কখনো মাদারবোর্ড দেখছেন? মানে খুলে দেখছেন মাদারবোর্ডের মধ্যে একটা বোর্ডের মধ্যে এই এতগুলো বিষয় লাগানো থাকে কখনো পিসি বিল্ড করার সময়? জি ভাই, দেখছি ভাই। দেখবেন যে একটা বোর্ডের উপর করে কি, এক জায়গায় র্যাম লাগায়, ওই জায়গায় হচ্ছে আপনার হার্ড ডিস্ক একটা লাগায়, এখানে প্রসেসরটা সেট করে, এখানে ফ্যানটা সেট করে, পুরোটা বিষয় কিন্তু একটা সুন্দর করে জাস্ট বোর্ডের মধ্যে সেট করে দেয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মাদারবোর্ড। সব মাদারবোর্ডে কিন্তু সব ধরনের প্রসেসর সেট আপ করা যায় না, এটা সিস্টেম। প্রতিটা প্রসেসরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাদারবোর্ড ইউজ করা হয়। সব মাদারবোর্ড সব ধরনের প্রসেসর সেট করা যায় না, এটা সিস্টেম, ঠিক আছে? এই কারণে কিন্তু আমাদের দেখবেন যে সিপিইউ বক্স আমরা ইউজ করি, যেটাকে আমরা সিপিইউ বলে থাকি, একটা কেস থাকে না, সিপিইউ কেস। এই সিপিইউ কেসের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন লেভেলের সিপিইউ কেস থাকে, সবগুলো কিন্তু দেখতে একরকম হয় না, হ্যাঁ। ভিতরটা যদি ট্রান্সপারেন্ট থাকে দেখতে পাবেন যে বাইরের থেকে দেখতে অনেক 8 জিবি থাকে, কালার টালার লাইট টাইট হয়, তো দেখবেন বাইরে থেকে যে প্রতিটা কিন্তু সিপিইউর সিস্টেমে আলাদা, ভিতরের সিস্টেমগুলো আলাদা। সিপিইউ জিনিসটা আসলে কি? আমরা যে বলি যে সিপিইউ কেস, এই সিপিইউ জিনিসটা আসলে কি, এটা কি আপনারা কেউ জানেন? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা গ্রেট। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন আমরা আসবো হচ্ছে মেইন পয়েন্টে, যেটা আমরা প্রথমে শুরু করছিলাম, যে আমরা কোনো কিছু এখানে কাজ করতে যাচ্ছি, আমরা এই যে ক্লিক করলাম, এই যে মিনিমাইজ করলাম, এই যে আমি আমার মাউসটা ঘোরাচ্ছি, এগুলা কিন্তু আমি ইনপুট দিচ্ছি, রাইট? ইনপুটের বিষয়গুলা যখনই কোনো কিছুতে ক্লিক করতেছি সেটা সরাসরি সেটা কমান্ড হিসেবে চলে যাচ্ছে, ইনপুট হিসেবে চলে যাচ্ছে হচ্ছে প্রসেসরের কাছে। প্রসেসর করতেছি সেটাকে প্রসেস করে দিচ্ছে, এবং আউটপুটে সে আমাকে এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে সেখানে সে আমাকে দেখাচ্ছে। অর্থাৎ কিবোর্ডটা কি ইনপুট নাকি আউটপুট? কিবোর্ড যে ডিভাইস সেটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? বলেন রিপার। সবাই বলেন, করে বলেন, একের উপর আরেকজন ছায়া দিচ্ছে। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, কিবোর্ডটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? ইনপুট। ইনপুট ডিভাইস, গ্রেট। মাউস? মাউস ইনপুট। ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে আমরা যে সাউন্ড শুনতেছি, যেটা ভলিউম ভিতরে থাকে আর কি, বা আমাদের এক্সট্রা করে যদি কেউ সাউন্ড বক্স ইউজ করে থাকেন, এটা কি ডিভাইস? আউটপুট। ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? আউটপুট। আউটপুট ডিভাইস, গ্রেট। কারণ এটা আমি যাই করতেছি সেটা বাইরে থেকে আমাকে দিচ্ছে, আউটপুট দিচ্ছে। আবার ধরেন এই যে পিসি আমরা ইউজ করতেছি, ধরেন মনিটর আছে, রাইট? মনিটরটা কি জি। ডিভাইস? ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? মনিটর হচ্ছে আউটপুট প্লাস হ্যাঁ বলেন। ইনপুট। আউটপুট প্লাস ইনপুট, আচ্ছা ঠিক আছে, আউটপুট ডিভাইস, বাট ইনপুট তখন হবে যখন আপনি মনিটরের মধ্যে স্ক্রিন টাচ করতে পারবেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা জি। যদি স্ক্রিন টাচ করতে পারেন তখন সেটা হয়ে যাবে আবার ইনপুট ডিভাইস, কারণ একই সাথে তাদের ডুয়াল কাজ করতেছে, রাইট? সো আশা করি জি। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসে আমাদের জি। আরো বেশ কিছু ইনডেপথ নলেজে, হার্ডওয়্যার বলতে আসলে আমরা কি বুঝি।
এই যে আমরা কিবোর্ড ইউজ করতেছি এটা একটা হার্ডওয়্যার, মাউস ইউজ করতেছি এটা একটা হার্ডওয়্যার, আমরা এই যে মনিটরের কথা বললাম এটা একটা হার্ডওয়্যার, আমরা এই যে সাউন্ড বক্সের কথা বললাম এটা একটা হার্ডওয়্যার। আমাদের যতগুলো বিষয় হচ্ছে আমরা বেসিক্যালি আউটপুট বা ইনপুটের ক্ষেত্রে কাজে লাগাচ্ছি, মানে আমরা টাচ করে করে দেখতে পারতেছি। প্রতিটা জিনিসই হার্ডওয়্যার, র্যাম হার্ডওয়্যার, হার্ড ডিস্ক ড্রাইভ হার্ডওয়্যার, প্রসেসর এটা একটা হার্ডওয়্যার। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত সব ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে ভাই সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা তো দুই জিনিস, তাই না? আমি যদি বলি একটা ছেলে আর একটা মেয়ে, তো দুইটার মধ্যে আমি এখন মানে মিল বন্ধন কোথায়, মানে একটারে আমি কমান্ড দিলে আরেকটা কেমনে বুঝে, এরকম একটা কোশ্চেন মাথার মধ্যে আসতেছে কিনা বলেন? আসা উচিত কিন্তু, তাই না? তো সফটওয়্যার কাজ সফটওয়্যার করতেছে, হার্ডওয়্যার কাজ হার্ডওয়্যার করতেছে, কিন্তু সফটওয়্যার হার্ডওয়্যার কিভাবে বোঝাচ্ছে, আবার হার্ডওয়্যার কিভাবে বুঝতেছে যে সফটওয়্যার আমার কাছে এটা চাচ্ছে? এটা একটা কারণ আছে না? যেমন ধরেন একটা ছেলে একটা মেয়ে বিয়ে করতে গেল, তাহলে তো কাজই লাগবে যে বিয়ে পড়ায় দেবে, তাই না? একটা তো মাঝখানে একজন মাধ্যম দরকার হয়, তাই না? জি। আচ্ছা, এই মাধ্যমটাকে বলা হচ্ছে কার্নেল। কি বলা হয়? টানেল। চলেন আমি স্পেলিংটা লিখি, এখানে স্পেলিং লিখলে বুঝতে পারবেন। এটাকে বলা হচ্ছে কার্নেল, ঠিক আছে? কার্নেল। দেখেন দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে স্পেলিং কার্নেলের, ঠিক আছে? কার্নেলের কাজটা কি? কার্নেলের কাজটা হচ্ছে কোন সফটওয়্যারে আমরা কি কি বলতেছি সেটা হার্ডওয়্যারকে বোঝানো, আবার হার্ডওয়্যার সেই কাজগুলো প্রসেস করে দিয়ে সফটওয়্যারকে বোঝাবে তুমি যেটা দিছো সেটা নাও, এখন হয়ে গেছে, এখন তুমি এটা শো করো গিয়ে আবার, ঠিক আছে? এই যে দেখেন ছবিটা, ছবিটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। একটু ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে ছবিটা, একটু বড় করে দেখি আসে আসে কেন। আল্লাহ, তার ছবিটা আসলেই ছোট। আচ্ছা এখন বড় হয়েছে। এই যে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম না, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে, এগুলো আসলে প্রতিটা জিনিসই হচ্ছে আমরা যখনই কোনো কাজ করার জন্য আমাদের সিপিইউ তে পাঠাচ্ছি বা মেমোরিতে পাঠাচ্ছি বা ডিভাইসে আমরা সেভ করতেছি, এই প্রতিটা বিষয় কার মাধ্যমে যাচ্ছে? কার্নেলের মাধ্যমে। কারণ এগুলো সব হার্ডওয়্যার, রাইট? এরা সব হার্ডওয়্যার না? সিপিইউ, মেমোরি, ডিভাইস সব তো হার্ডওয়্যার। আর আমি যখনই কোনো সফটওয়্যার কাজ করতেছি সেটাকে হার্ডওয়্যারের কাছে রূপান্তর করার জন্য কাজটা করতেছে হচ্ছে কার্নেল। এখানে আসলে হচ্ছে মেইন টুইস্ট। যদি কার্নেল না থাকতো তাহলে আমরা কম্পিউটার পাইতাম না। যদি কার্নেল না থাকতো পৃথিবী এত আগাইতো না। কার্নেল না থাকলে আমি আপনার সাথে কথা বলতে পারতাম না। এই কার্নেল না থাকলে প্রযুক্তিতে এই কম্পিউটারাইজড হতো না। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এখন আমরা অনেকে অ্যান্ড্রয়েড ইউজ করি না? জি আচ্ছা, ভাইয়া। তো অ্যান্ড্রয়েড জি অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু কার্নেল আছে। এই কার্নেলটা কিসের কার্নেল জানেন? না ভাইয়া। এটা হচ্ছে ভার্সন লিনাক্স কার্নেল। এটা হচ্ছে লিনাক্স কার্নেল। ভার্সন রিল্যাক্স। অ্যান্ড্রয়েডে লিনাক্স এর কার্নেল ইউজ করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতেছি বাট কার্নেলটা কিসের? লিনাক্স এর। অ্যান্ড্রয়েড কিন্তু নিজে একটা অপারেটিং সিস্টেম, তাই না? অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, যেরকমটা আমাদের উইন্ডোজের কথা বললাম, লিনাক্সের কথা বললাম, এরকম অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। কিসের অপারেটিং সিস্টেম? অ্যান্ড্রয়েড ফোন যেরকম বলি, ফোনের ক্ষেত্রে একটা অপারেটিং সিস্টেম, ফোন ইউজ করার জন্য অনেকে আমরা যেমন আইফোন ইউজ করি, আইফোনের ক্ষেত্রে ওখানেও যেরকম হচ্ছে আইওএস ইউজ করে থাকে, রাইট? আইওএস, আইওএস, আইটা হচ্ছে আইফোনের সব ক্ষেত্রে আই থাকে তাদের, আর ওএসটা তো বুঝতেই পারছেন, তার মানে আইওএস। এই সংক্ষিপ্ত রূপটা আসলে এখান থেকে আসছে। এবার বোঝা গেছে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, বিষয়টা ক্লিয়ার? জি। আচ্ছা, তো এই যে ব্যাটাটা বসে আছে এখানে সামনে, এই লোকটা ধরলাম ইনি হচ্ছে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সে আসলে যদি হ্যাক করতে যায় তার প্রতিটা নলেজ সম্পর্কে আইডিয়া থাকা উচিত না? অবশ্যই ভাইয়া। কেন থাকা উচিত? কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কারো পিসি হ্যাক করে ফেলছে, কম্পিউটার হ্যাক করে ফেলছে, আবার দেখি কারো যে কোনো ব্লুটুথ ডিভাইস হ্যাক করে ফেলছে, আবার দেখি কারো হচ্ছে সার্ভার হ্যাক করে ফেলছে। এগুলো কেন? কারণ প্রতিটা জিনিসই কমান্ড দিয়ে চলে, রাইট? এবং এই প্রতিটা কমান্ড চালায় কে? ইউজার। এই যে আমি একটা কাজ করতে গেলাম একটু আগে, আপডেট দিব, ঠিক আছে? আপডেট দেওয়ার পর দেখছেন এখানে পাসওয়ার্ড চাইছে না? জি ভাইয়া। এটা তো ইউজার কিনা সেটা জানার জন্যই পাসওয়ার্ডটা চাইছে। বাট যখন আপনি হ্যাকার হবেন তখন কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটাকে বাইপাস করতে পারতেছেন, রাইট? জি। তারপরে কিন্তু আপনি কাজটা করতে পারেন। জাস্ট আপডেট দিছি, বাট আপডেটের তো অনেক বিশাল কাজ করা পসিবল। আমি চাইলে এই পুরো পিসিটা শাটডাউন করে ফেলতে পারবো, ঠিক আছে? আমি চাইলে এই পুরো পিসিটা বা অন্য কোনো পিসি আমি যে কোনো কিছু করতে পারবো।
ওই পিসির এখানে জিসানের জিসান আছে, আমি এখানে জিসান দিয়ে তার নাম ইউজ করতে পারবো যে হ্যাকার আছে, রাইট? কারণ এগুলা কেন দিতে পারবো, এই প্রতিটার পাওয়ার আমার কাছে থাকবে। এটাকে সংক্ষেপে বলা হয় প্রিভিলেজ। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি কতটুকু কাজ করার ক্ষমতা রাখেন। আমি শব্দটা আবার লিখে দিচ্ছি, এটা তো যদিও ভিডিও আপনার রেকর্ড থাকবে, তারপরে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে প্রিভিলেজ, ঠিক আছে? আমরা বলি না যে আপনার এতটুকু পর্যন্ত প্রিভিলেজ আছে, মানে আপনার এতটুকু ক্ষমতা আছে, বলি না যে সার্টেইন কোন একটা বিষয়ের উপর আপনার কতটুকু ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে প্রিভিলেজ। আর হ্যাকাররা করে কি, সেটাকে এসকেলেট করে, মানে হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন। অর্থাৎ ওই হ্যাকারের ক্ষমতাটাই হচ্ছে সেই যে ইউজারকে সে হ্যাক করছে, সেই ইউজারের ক্ষমতাটাকে চেঞ্জ করে দেওয়া, সে নিজেই সেই ইউজার হয়ে যাবে। এটা হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিন ইউজার, হতে পারে নর্মাল জেনারেল ইউজার। এবার বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। একটা আমাদের আশপাশে যখন আমরা কথা বলি না যে কে যেন বলে যে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের, একটা কি কথা আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এরকম একটা কথা আছে, জি। তো বিষয়টা এরকমই যে আপনি নর্মাল ইউজার হিসেবে ঢুকে অ্যাডমিন ইউজার হিসেবে বের হইতেছেন, কারণ আপনি প্রিভিলেজ এসকেলেট করে ফেলছেন, প্রিভিলেজ এসকেলেশন হয়ে গেছে ওখানে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এই প্রতিটা বিষয় হচ্ছে আমরা নর্মালি কথা বলবো আস্তে আস্তে যখন ক্লাসগুলো আসবে, যে প্রিভিলেজ এসকেলেশন কিভাবে হয় বা হ্যাকটা আসলে কম্প্রোমাইজটা কিভাবে করে, প্রতিটা বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। তবে আমরা এতক্ষণ পর যে কথা বললাম সেটা হচ্ছে কম্পিউটারের বেসিক কিছু ফান্ডামেন্টাল বিষয়। দেখেন এই কথাগুলো বলতে গিয়ে প্রায় 40 মিনিট সময় চলে গেছে, এই কারণে বললাম যে অনেক লম্বা টপিক, সময় খুবই কম। তো আমরা আসলে আমাদের নেক্সট একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ভাইয়া এতগুলো কাজ করতেছি, সফটওয়্যার তো কাজ করতেছে, সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে? এটা একটা কোশ্চেন হওয়া উচিত না আমাদের মনের মধ্যে? বুঝলাম ভাইয়া। যে এটা একটা সফটওয়্যার, এটা একটা এপ্লিকেশন সফটওয়্যার, এই যে কাজ করতেছে এটা কালি লিনাক্স, এটা একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সিস্টেম, দুইটা কাজ করতেছে, কিন্তু কিভাবে কাজ করতেছে? আমি যেখানে একটা ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এখানে এই বিষয়গুলো চলে আসছে, বাট এগুলো কিভাবে আসছে? এই যে ভাই এখানে নভেম্বর 18 লেখা আছে, এটার উপর আমি ক্লিক করতেই এতগুলো বিষয় চলে আসছে আমার সামনে। কিভাবে আসছে? এই প্রতিটা হচ্ছে প্রোগ্রাম সেট করা আছে, রাইট? আমি এখানে ক্লিক করলে এটা দেখাবে, আমি কোনো জায়গায় ক্লিক করলে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, এটা আসলো, আমি ক্লিয়ারে ক্লিক করলাম, নোটিফিকেশন ক্লিয়ার হয়ে গেল। আমি ডু নট ডিস্টার্বে ক্লিক করলে আমার নোটিফিকেশন কোনটাই আসবে না। এগুলো কিন্তু সব প্রোগ্রাম, রাইট? আমরা বলি না যে ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে বা কলেজে একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো আসলে কি, মানে একসাথে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, আলাদা আলাদা ভাবে সেগুলো কি বলা হয়, প্রোগ্রাম বলা হয়, তাই না? নর্মাল যেরকম আমরা ইউজ করে থাকি সেরকম আর কি। সো প্রোগ্রাম জিনিসটা আসলে কি, যখন আপনি কোনো টাস্ক কমপ্লিট করার জন্য কোনো একটা কমান্ড দেন, অথবা সেই কমান্ডের ভিত্তিতে কোনো একটা টাস্ক ফুলফিল হয়, সেটাকে আমরা বলতেছি প্রোগ্রাম। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। এবং সেই প্রোগ্রামগুলোকে, টাস্কগুলোকে ফুলফিল করার জন্য যখন আমরা কম্পিউটারকে বুঝাই যে তোমাকে এই কাজটা করতে হবে, কম্পিউটার তো আর আমার বাংলা কথা বুঝবে না। আমি ইংলিশে বললেও সে বুঝবে না, সে বুঝবে তার ভাষা, তাকে তার মতো বুঝাইতে হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। কনসেপ্ট কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকে অনেক কঠিন ভাবে বোঝায়, তাই মানুষের মাথার উপর দিয়ে যায়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা কই থেকে আসছে এবার বুঝতে পারছেন আসলে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন? কারণ আমি যে কাজই করতেছি না কেন, প্রতিটাই কিন্তু একটা প্রোগ্রাম। সো প্রোগ্রামকে ম্যানিপুলেট করতে হলে, অথবা প্রোগ্রামকে আপনি চেঞ্জ করতে হলে, আপনার অবশ্যই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকা বিষয়গুলোকে চেঞ্জ করতে হবে, তাই না? আমি এখন চাচ্ছি যে এখানে ক্লিক করলে নিউ ফোল্ডার আসে, না আমি নিউ ফোল্ডার দিব না, নিউ ফোল্ডারের এখানে নাম দেখাবে, এখানে ধরেন নাম দেখাবে আপনাদের কারো একজনের, এখানে ধরেন এখানে দেখাবে হচ্ছে জ্যাকি ভাই আছে, জ্যাকি ভাইয়ের নাম দেখাবে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন পিয়াস পাটোয়ারি লেখা আছে, এখানে পিয়াস পাটোয়ারি দেখাবে। আমি নিউ ফোল্ডার দেখাবো না, কেন দেখাবো না? কারণ আমি প্রোগ্রামটা সেট করে দিচ্ছি, তোমার নাম আজকে থেকে রিফাত জামান, তোমার নাম আজকে থেকে নিউ ফোল্ডার না। আমি এখানে ক্লিক করলে কাজটা কিন্তু সেমই করবে, সেটা ফোল্ডার ক্রিয়েট করবে, বাট নামটা কি তার রিফাত জামান অথবা সায়াম ভাই বললে বা যে আমার আমার নাম বলা নাই। আচ্ছা ঠিক আছে। তো এরকম কিন্তু হচ্ছে আমাদের বিষয়টা। তো এই যে প্রোগ্রামগুলো কাজ করতেছে, প্রতিটা বিষয় কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভাবে সেট আপ করা, এবং কোনটাতে কি ক্লিক করলে, কোন জায়গায় কি টাচ করলে কি হবে না হবে, প্রতিটা বিষয় হচ্ছে প্রোগ্রাম সেট করা। এবং এই প্রোগ্রামগুলোকে যখন আমরা সেট করি, তখন সেগুলোর ভিতরে থাকে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ইউজ করি বা যে ভাষাগুলোকে আমরা লিখে দেই যে তোমার হচ্ছে এই বিষয়গুলো আসলে এরকম হবে, সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে কম্পিউটার কি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে?
জি ভাইয়া। কোশ্চেন। আচ্ছা, এখানে আরো ঘাটতি আছে, ঠিক আছে। এটার ভিতরে বাইনারি আর ইয়া বোঝে না। রাইট, এই তো ভালো একটা আনসার। কে দিচ্ছেন এটা? জ্যাকি। বাহ, তো আগে থেকে ট্যালেন্ট আছে আমার হতে, খালি কথা বলাচ্ছে, মানে জানে আগে থেকে, তাও শিখতেছে আর কি। ঠিক আছে, সমস্যা নাই, তাও যেহেতু বলতেছি ভালো। তো কম্পিউটার প্রোগ্রাম গুলো আসলে তারা আমাদের এই ল্যাঙ্গুয়েজও বোঝে না, তাদের এত বিষয় বোঝার ইচ্ছা নাই, শখও নাই। কেন? কারণ কোন একজন ব্যক্তি বলতেছে কি আমি সি প্রোগ্রামিং পারি, একজন বলতেছে আমি পাইথন প্রোগ্রামিং পারি, একজন বলতেছে আমি জাভা পারি। তো এগুলো কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? এতগুলাকে আমার কম্পিউটার, আমি একজন একটা মানুষ, আমার কাছে কি বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু এত কিছু মাথায় রাখা পসিবল? আমি ভাই যেটা পারি এটা হচ্ছে 0 আর 1, অর্থাৎ ইয়েস নাকি নো, লজিক্যাল জিনিসপত্র বুঝি। এই কারণেই সিপিইউ কে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখানে প্রসেস গুলো কি হয় লজিক্যালি ডিস্ট্রিবিউট করা হয়। ও কি চাইছে? এটা চাইছে, ইয়েস আমার কাছে এটা আছে, এটা আমার কাছে আছে, নাই, নো আমার কাছে এটা নাই। এই জিনিসগুলোকে বলা হচ্ছে 0 এবং 1। এই কারণে দেখবেন সাইবার সিকিউরিটি ফিল্ডে অনেকের বিষয়গুলো, যেবার যারা আমরা হুডি ইউজ করতেছি, হুডির মধ্যেও কিন্তু 0 আর 1 দেওয়া আছে, ঠিক আছে। এরকম বেশ কিছু বিষয় দেখবেন 0 আর 1, কারণ এগুলো কিছু বাইনারি বলা হয়, ঠিক আছে। সো এই বিষয়গুলাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে আমরা যখনই কোনো কাজ করি না কেন, যে এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা দিই, সেগুলো হচ্ছে যেন সে বুঝতে পারে আমাদের কি প্রোগ্রাম কাজ করতে হবে, কিন্তু সেই প্রোগ্রামটাকে সে আবার নিজের মতো করে নিজের ভাষায় নিয়ে নেয়, এবং সেটাকে বলা হয় হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে 0 এবং 1। সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি। অনেক কিন্তু ভিতরের জিনিস, রাইট? সো কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, এটা হচ্ছে ফ্যাক্ট। সো এখন কথা হচ্ছে যে আমাদের যখন আমরা বাইনারিতে কাজ করতে যাই, সো এজ এ হিউম্যান বিং আমাদের তো এতগুলো বিষয়ের বাইনারি লেখা সম্ভব না। আমরা হচ্ছে নর্মালি আমাদের কথাগুলো লিখি, প্রোগ্রাম সেটাকে নিজের মতো করে এক্সিকিউট করে নেওয়ার জন্য সেগুলোকে গুছায় তার মতো করে সে নিয়ে নেয়, তারপর সেখান থেকে প্রসেস করে 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 এত ফাস্ট সে আউটপুট গুলা দেয়। আপনারা হচ্ছে, আচ্ছা আপনাদের মধ্যে প্রথম কম্পিউটার ইউজ করছেন কত সালে? কে বলেন তো একটু, মানে কে প্রথম কত সালে কম্পিউটার, যেমন ধরেন কেউ 2006 সালে, কেউ 7 সালে, বা এরকম কে কে কত সালে কম্পিউটার প্রথম ইউজ করছেন? আমি মনে হয় যে 14 সালে করছিলাম। 14 সালে। আচ্ছা, ভাইয়া আমি আর 12। 12তে, আর 2016। ওকে, আরেকজন ভাই 18-র দিকে। 18-র দিকে। তো যে হচ্ছে 2012 সালের দিকে রান করছিলেন, আপনার অপারেটিং সিস্টেমটা কি ছিল? উইন্ডোজ কি ইউজ করছিলেন তখন? উইন্ডোজ 7 ভাইয়া নাকি এক্সপি। তখন এক্সপি ইউজ করতাম ভাইয়া। এক্সপি ইউজ করতেন? রাইট। জি। তো যারা তখন উইন্ডোজ এক্সপি ইউজ করতেন, উইন্ডোজ এক্সপি সম্পর্কে বাকিদের আইডিয়া আছে? মানে তো কোনো সময় ইউজ করছেন? ভাইয়া তখন তো ইউজ করছি, তখন তো ভাইয়া সেটা দুয়াটা অনেক বড় প্যারা ছিল, এখন যেরকম হ্যাঁ হ্যাঁ, ইজি হয়ে গেছে ব্যাপারগুলা। বাট তখন একটা উইন্ডোজ সেটআপ দিত না, একটা লেখালেখি মতন রাইট, অবস্থা হয়ে যেত অনেক যেটা সময় করবো লাগতো। এটা। জি জি। তো দেখেন, এটা কি বলতে চাচ্ছিলাম, তখনকার সময় দেখেন আমাদের যে অপারেটিং সিস্টেম গুলো ইউজ করতাম বা প্রসেসর গুলো এতটাই স্লো ছিল, একটা জিনিস করতে গেলে সারা দিন লাগছে। তখনকার ইন্টারনেট যেরকম স্লো, সিস্টেমও তেমন স্লো। এখন ইন্টারনেট ফাস্ট হয়ে গেছে, সিস্টেমও ফাস্ট হয়ে গেছে, আমরাও দৌড়াচ্ছি, রাতারাতি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? ভাইরাল হতে এখন বেশি সময় লাগে না। এটা হচ্ছে ফ্যাক্ট। সো কারণটা কি, যেটা বলতেছিলাম যে প্রসেসরের ক্ষেত্রে এই যে 0 আর 1 এ কনভার্ট করে নিবে, আপনি কোন একটা ল্যাঙ্গুয়েজ দিলেন, কোন একটা প্রোগ্রাম সেট করলেন, এটা নিজের মতো করে ভাষায় সে নিবে, তারপর সেটা আবার সে বুঝে বুঝে প্রসেসরকে বলবে যে আমাকে এই জিনিস দিতে বলছে, প্রসেসর বলবে ও আচ্ছা তাহলে আমি করি, আবার এখানে কাজগুলো করবে। এতক্ষণ ধরে সময় নেওয়াতে কিন্তু এই ঘুরতেই থাকতো, লোডিং দেখাইতো, রাইট? প্রচুর সময় লাগছে তখন, কারণ প্রসেসর এতটা ফাস্ট ছিল না। এখন দেখেন এতটাই ফাস্ট হয়েছে, একটা অপারেটিং সিস্টেম সেট আপ করতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগে, যদি আপনার প্রসেসর সেই লেভেলের ফাস্ট হয়। জি ভাইয়া। বুঝতে পারছেন? এতটা ফাস্ট আমরা কাজ, যেটা 8 থেকে 10 ঘন্টা লাগাইতাম অনেকদিন 2 দিনও লাগছে, এরকমও কাহিনী আছে আমার নিজের জীবনে ঘটা কাহিনী। হ্যাঁ, বায়োস আপগ্রেড করা লাগে, এই করা লাগে, সেই একদম নতুন যখন পিসি সেট আপ করে, মাদারবোর্ডের ক্ষেত্রে এই বিষয়গুলো করা লাগে, অনেক কাজ। প্রায় 1.5 দিন ধরে আমি কাজ করতেছি। একদিন গেছি কম্পিউটার দোকানে, বলে রাইখা যান, রাতের বেলা কাজ হবে। ওই ওই সময়ই কাজ শুরু করছে, রাতের বেলা চলতেছে, পরদিন গিয়ে দুপুর বেলা নিয়ে আসছি আমি, যে হ্যাঁ আপনার পিসি সেট আপ হয়েছে। এই হচ্ছে অবস্থা। এটা 2000 প্রায় 27 সালের দিকে কাহিনী। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে।
সো মানে কাহিনী বুঝতে পারছেন যে আসলে কতটা মানে ফাস্ট এখন আমরা কাজ করতে পারতেছি। সো এই বিষয়গুলো দিনে দিনে আপডেট হচ্ছে, ঠিক আছে, দুইটা বিষয় ঘটতেছে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পিউটার একেবারে বেসিক লেভেলের ফান্ডামেন্টাল বিষয়, এবং এগুলাই যখন আপনি নলেজ গুলো রাখেন, এই যে প্রতিটা বিষয় সম্পর্কে যখন নলেজ রাখেন, যে সফটওয়্যার কিভাবে কাজ করতেছে, সফটওয়্যার কিভাবে ম্যানিপুলেট করা যায়, যেভাবে হার্ডওয়্যার কাজ করতেছে কিভাবে হার্ডওয়্যারকে ম্যানিপুলেট করা যায়, কিভাবে নিজের মতো করে আপনি কাজ করতে পারবেন, এই যে টুকটাক খুঁটিনাটি গুতাগুতি করে না অনেকে, যে শখের বসে একটা টিপ দিয়ে দেখি তো এখানে এখানে ক্লিক করলে কি হয়, ওখানে ক্লিক করলে কি হয়, এই বিষয়গুলোই হচ্ছে আসলে হ্যাকারদের ছোটবেলার কাজ, ঠিক আছে, যে আমি একটা ক্লিক করে দেখি, প্যাচ লাগলে আবার দেখি এটা আবার সলভ করতে পারি কিনা, বা এটা আসলে অন্যভাবে কি করা যায়। যখন দেখবেন কোন হ্যাকারের আপনি বায়োগ্রাফি পড়তেছেন যে ছোটবেলা থেকে হ্যাকিং করতেছে, তার আসলে এইগুলাই কাহিনী। স্কুলের ধরেন সে পড়াশোনা করে, স্কুলের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সে গুতাগুতি করতে গিয়ে অন্য একটা বিষয় সে ইনপুট দিয়ে দিছে, এটাকে ধরলাম কোন একটা এসকিউএল কোয়েরি ইনপুট দিছে, ঠিক আছে, ওমা হঠাৎ করে ডেটাবেস বেরিয়ে গেছে, এটাকে কি বললাম, এসকিউএল ইনজেকশন। আবার ধরেন সে সাইটে কাজ করতেছে, ওয়েবসাইটে কোন একটা সে এরকম একটা কুইরি অ্যাড করছে, বা কোন একটা সে পেলোড জেনারেট করছে ওখানে, যে পেলোডের জন্য হলো কি সেই সাইটের ডেটাটাই চেঞ্জ হয়ে গেছে, ওটাকে বললাম কি ক্রস সাইট স্ক্রিপ্টিং। মজার বিষয় না? আবার ধরেন হচ্ছে আমাদের কোনো ফাইল আপলোড করতেছে, এখন ফাইল আপলোড করার সময় অনেক সময় দেখবেন না যে আমরা কোনো ছবি আপলোড করি, আমাদের বলে যে ওয়েবসাইটের মধ্যে যে আপনার নাম লেখেন, আপনার ইমেল অ্যাড্রেস লেখেন, আপনার একটা ছবি আপলোড করেন, থাকে না? এই যে ছবি আপলোড করার যে টেকনিক, হ্যাঁ, এই ছবি আপলোড করার সময় ধরেন হচ্ছে ইকো হচ্ছে মেবি কোনো জায়গা থেকে। আচ্ছা, তো এই ছবি আপলোড করার সময় ধরেন হচ্ছে কোন একটা ম্যালিশিয়াস ফাইল আমি ইনপুট করে দিলাম, যে ফাইলটার কাজ হবে কি ওই সার্ভারের ডেটাবেজে সেভ হয়ে যাবে, যখনই অ্যাডমিন সেটা দেখবে যে আমি কি ছবি আপলোড করছি, ক্লিক করতে সাথে সাথে সেটা ম্যালওয়্যার অ্যাটাক করে সার্ভারটাকে পুরো নষ্ট করে দিবে। এটাকে বলা হচ্ছে ইনসিকিউর ফাইল আপলোড। মানে প্রতিটা জিনিস কিন্তু নর্মাল, রাইট, কিন্তু হ্যাকিং এর জন্য আমরা ইউজ করতেছি। মানে উদ্দেশ্য দিছে ভালোর জন্য, বাট আমি কাজে ভাই লাগাচ্ছি আরেকটা। কাইন্ডলি আরেকবার বলবেন, মেলার সময় কি নাকি বলছেন? মেলার, ইনসিকিউর ফাইল, জি, নিজে ঠিক আছে, ওপেন করার সাথে সাথে যে এটা মেলের অ্যাটাক দিবে, এটা কি যেন হ্যাঁ বলছেন? হ্যাঁ রাইট। ওপেন করার সাথে সাথে আবার ডেটাবেজে স্টোর হয়েছে, আপনি ওপেন করছেন সাথে সাথে অ্যাডমিন প্যানেলের যে সার্ভার আছে পুরোটাই সে অ্যাক্সেস নিয়ে ফেলছে, কারণ ওই পেলোডটা ওভাবে সাজানো আছে, ওই স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে, ওই প্রোগ্রামার ম্যালওয়্যার জিনিসটা আসলে কি একটা প্রোগ্রাম, রাইট, ওই জি প্রোগ্রামের মধ্যে লেখা আছে কি যে আমাকে যখনই ক্লিক করা হবে সাথে সাথে আমি এই কাজগুলো করব। কি কাজগুলো করবে, সে গিয়ে আগে হচ্ছে প্রতিটা অ্যাডমিনের অ্যাকাউন্ট সে নিয়ে নেবে, সে ইউজারদের পাসওয়ার্ড নিয়ে নেবে, সে হচ্ছে ওখান থেকে বাকিদেরকে বের করে দেবে। এটা পুরোটা একটা প্রোগ্রাম সেট করা, এই যে যেরকম আমরা এখানে ক্লিক করলাম এটা আসলো, তারপর এখানে ক্লিক করলাম এটা আসলো, এগুলো কিন্তু প্রোগ্রাম না। সো ম্যালওয়্যার হচ্ছে একটা মানে আপনার ইনসিকিউর প্রোগ্রাম ফাইলস, এছাড়া আর কিছুই না। যেটাকে বলে না ভাইরাস আছে, ম্যালওয়্যার আছে, এই আছে সে আছে, এগুলো হচ্ছে এই বিষয়গুলো। তো এরকমই কিন্তু আমরা বিভিন্ন সময় যে কম্পিউটার আমরা সেট আপ করতেছি বা ইউজ করতেছি, বিভিন্ন সময় ক্র্যাক ফাইল আমরা ডাউনলোড করি। ক্র্যাক ফাইল কেন ডাউনলোড করা হয়, কারণ প্রিমিয়াম ফাইলগুলোর ক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশন লাগতেছে, বাট যখন আপনি ক্র্যাক ফাইল ইউজ করতেছেন সেক্ষেত্রে কেন লাগতেছে না, কারণ সেই প্রোগ্রামটাকে মডিফাই করা হয়েছে যেন আপনার টাকা না দেওয়া লাগে, ঠিক আছে। এবং এই ক্র্যাক ফাইলগুলোর লোভে অনেক সময় আমরা ডাউনলোড করি বিভিন্ন ধরনের ফাইল, এবং দেখা যায় সেগুলোর মধ্যে ম্যালওয়্যার দেওয়া থাকে, ইনজেক্ট করা থাকে, এবং এতে করে হয় কি সেই ম্যালিশিয়াস ফাইলগুলো ডাউনলোড করার সাথে সাথে আমরা একটা অ্যাটাকের শিকার হই, এবং সাথে সাথে আমাদেরকে দেখায় স্ক্রিনের মধ্যে যে আপনি যদি $1 না দেন তাহলে সেক্ষেত্রে আপনার এই ফাইলগুলো আমরা ডিলিট করে দেব, অথবা আমরা সেগুলো পাবলিক করে দেব। এটাকে বলা হচ্ছে র্যানজমওয়্যার। বোঝা গেছে? মানে একটা র্যানজম। ওকে ওকে, হ্যালো জি ভাই, হ্যালো। জি ভাই। আচ্ছা, বিষয়গুলো ভালো লাগতেছে নাকি খুব বোরিং লাগতেছে? না না ভাই, ভালো লাগতেছে ভাই। আচ্ছা, বাকিরা কি ঘুমাই গেছে নাকি চলে গেছে ক্লাস অর্ধেক রেখে? আমরা তো অনলাইন আছি ক্লাসের তো সময় ভাই, এই কাজ সব করতাম, আছে। হ্যাঁ। সবাই অনলাইনে আছে ভাইয়া। করোনার সময় দেখা যায় যে অনলাইন ক্লাস চলতেছে, ক্লাস রেখে দৌড় দিচ্ছি, খাইতেছি, ঘুমতেছি, স্যার ডাকতেছে, স্যার পরে কিছুক্ষণ পরে আসে, স্যার আমাকে ডাকছিলেন, মানে এই বিষয় কই থেকে শুনে গ্রুপের মেসেজ চ্যাটে লেখা থাকে, এ তো ডাকতেছি কই, 15-20 মিনিট পরে আয়সা বলে যে স্যার ডাকছিলেন, আমার তো নেটের সমস্যা ছিল, তো অনলাইনেই নাই। এই হচ্ছে অবস্থা। সো এরকম করেন না কিন্তু, হ্যাঁ, রেকর্ড থাকবে ঠিক আছে, বাট রেকর্ডটা প্রয়োজনে দেখবেন, যখন ধরেন
কোনো একটা সমস্যা হচ্ছে তখন। বাট এখন যদি আপনি ক্লাসে মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে আপনারই লাভ। কেন? কারণ আপনি বিষয়গুলো একবার দেখাতেই বা ক্লাস কন্টিনিউ করার সময় আপনার ইজিলি আপনি বুঝতে পারতেছেন। কোনো প্রবলেম ফেস করলে সেটা এখন শেয়ার করতে পারবেন। বাট তখন কিন্তু রেকর্ড দেখার পরে শেয়ার করতে গেলে দেখবেন যে মনের মধ্যে একটা উপুস ফুপুস লাগবে যে আমি কি একাই বুঝলাম না নাকি বাকিরা কেউ বুঝে নাই। বাট এখন যদি আপনি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে একদম লাইভ আপনি জিজ্ঞেস করতে পারতেছেন। ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন যে বিষয়টাতে ছিলাম, এতক্ষণ পর্যন্ত কম্পিউটার ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে বললাম যে আসলে কিভাবে বিষয়গুলো ঘটে এবং হ্যাকিং এর ক্ষেত্রে কিভাবে ফান্ডামেন্টাল বিষয়গুলোকে কাজে লাগিয়েই হ্যাকাররা হ্যাক করে থাকে। এবং এই ফান্ডামেন্টাল বিষয়গুলোকে কাজে লাগিয়ে হ্যাক করে বলেই আমরা আসলে বলে থাকি যে আমাদের অ্যাওয়ারনেস প্রয়োজন। কারণ নর্মাল বিষয়গুলোকে যখন হ্যাকাররা কাজে লাগায়, আমরা বুঝতেই পারি না যে আসলে আমি হ্যাক হয়ে যাচ্ছি। ইদানিং দেখবেন দারাজের 1-1 যে সেলিব্রেশন চলতেছে 11-11, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের অনেক হ্যাকার আছে কি ফিশিং সাইট ক্রিয়েট করে সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে যে আপনি আইফোন পেয়েছেন, আপনি আইফোন 15 পাচ্ছেন, এখানে ক্লিক করেন, 20 জনকে পাঠান, হোয়াটসঅ্যাপে অমুককে পাঠান, তমুককে পাঠান। আমরা ভুলে খুশির ঠেলায় ক্লিক করা শুরু করে দিয়েছে যে আমরা এখানে ক্লিক করলে বাহ মজাই তো, আমরা আইফোন পাইছি, একটা ছবি দিব, বন্ধুদেরকে জানাবো। বাট আসলে মজার বিষয় হচ্ছে কি, সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইট ডেটাবেজে এটা দেখাচ্ছে, স্ক্রিন দেখাচ্ছে আমার জি ভাইয়া। ডেটাবেজে আপনার ওয়েবসাইটে আসলে হয় কি, আমি যত ধরনের কাজই করি না কেন, প্রতিটা জিনিস হচ্ছে কুকিজ হিসেবে জমা থাকে। ঠিক আছে? এই কুকিজ গুলো হ্যাকারের কাছে চলে যায়, যেটার মাধ্যমে সে সহজেই কুকিজ পয়জনিং করতে পারে। এগুলো না সামনে কথা বলবো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। কুকিজ পয়জনিং করলে হয় কি, আপনি যখনই কোনো কাজ করতেছেন সেই কুকিজটা ইনজেক্ট করলে সাথে সাথে সেম ভাবে ওই হ্যাকারও কাজ করতে পারবে। যেমন ধরেন আপনার এই যে আপনি কাজ করতেছেন ব্রাউজারে, হ্যাঁ, ব্রাউজার অনেক সময় আমরা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইনের সময় সেভ পাসওয়ার্ড দিয়ে রাখি না, এখান থেকে এটা আসে যে আপনি কি পাসওয়ার্ডটা সেভ করতে যাচ্ছেন কিনা ব্রাউজারে, এরকম আমরা ওকে দিয়ে দিই, রাইট? সেভ পাসওয়ার্ড, এরকম কিন্তু অনেকগুলো পাসওয়ার্ড আমাদের সেভ থাকে। গুগল অ্যাকাউন্ট বলেন, ফেসবুক অ্যাকাউন্ট বলেন বা আদার্স অ্যাকাউন্ট, এই প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু সেভ থাকে কোথায়? ব্রাউজারের আপনার ম্যানেজারে। ঠিক আছে? আপনার পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে। সো এই বিষয়গুলো যখন আপনি কোনো একটা লিঙ্কে, ম্যালিশিয়াস লিঙ্কে, এটা হতে পারে যে কোনো লিঙ্কে আপনি ক্লিক করতেছেন, সাথে সাথে কিন্তু সে ব্রাউজারের ওই পাসওয়ার্ড ম্যানেজার থেকে সে পাসওয়ার্ড গুলো হ্যাকার পেয়ে যাচ্ছে ইজিলি। কারণ আপনি সেটা ক্লিক করার মাধ্যমে রান করে দিয়েছেন, সেই প্রোগ্রামটা রান হয়ে গেল। এবং সেই প্রোগ্রামের আসলে কাজটা কি? আসল কাজটা হচ্ছে সেই পাসওয়ার্ড ম্যানেজার গুলার থেকে পাসওয়ার্ড গুলা কালেক্ট করে নিয়ে হ্যাকার যেখানে সে বসে আছে ওর সামনে বিষয়গুলো আউটপুট দেখানো। বিষয়টা বুঝতে পারছেন? খুবই ইজি টাস্ক, বাট মানুষ বুঝতে পারতেছে না। তো আমরা আসলে খুবই মজার ছলে অনেক ক্ষেত্রে অনেকের মিমস বানাই, অনেক ক্ষেত্রে অনেকে দেখি না যে দুই বন্ধুর ছবি আপলোড করলাম, এখন দেখি আমাদের ছবিতে ম্যাচ করে দেখাই দিচ্ছে যে আপনার সাথে তো ওর এত পার্সেন্ট ম্যাচ, আপনার এই পছন্দ করেন, আপনার বন্ধু এই পছন্দ করে, আপনি একদিন এই নায়ক রাজ্জাক হবেন, আপনি একদিন শাহরুখ খান হবেন, এরকম আমরা ফিল নেই, ছবি আপলোড করি। বাট এই প্রতিটা জিনিসই স্ক্যাম। বোঝা গেছে? জি ভাইয়া। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। কোনো কিছুই এই পৃথিবীতে ফ্রি না। আমরা যখনই কোনো কাজ করতেছি প্রতিটা ডেটা চলে যাচ্ছে। আমরা বর্তমান সময়ে যত কাজই করি না কেন, আমাদের আপনজনের চেয়েও প্রিয়জন, আমরা নিজেরও জানি না যে আমরা কি পছন্দ করি, বাট আমার ফোন সেটা জানে। কেন জানে? আমি যখন যা ইচ্ছে হচ্ছে সেটা আমি ফোনে সার্চ করতেছি, আমি কোনো ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছি, এবং এই প্রতিটা জিনিস কিসের মাধ্যমে করতেছি? অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। এটা হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে আপনার মেসেঞ্জার, হতে পারে ফেসবুক, হতে পারে টুইটার, যা কিছু আপনি ইউজ করতেছেন প্রতিটা জিনিস অ্যাপ্লিকেশন না, অ্যাপই তো প্রতিটা, রাইট? এবং এই অ্যাপ গুলা করতেছে কি, আপনার সেই ডেটা গুলো, আপনি কি চাচ্ছেন ডেটা গুলো সে সেল করতেছে। কোথায় সেল করতেছে? মার্কেটিং এজেন্সির কাছে। এই কারণে আপনি যখন আপনার কোনো ফ্রেন্ডকে মেসেজ পাঠান যে বন্ধু আমি তো আজকে যেতে পারলাম না কলেজে বা ভার্সিটিতে, কারণটা কি? সে জিজ্ঞেস করলো, আপনি বললেন যে আমার তো ফোন হারাই গেছে। সাথে সাথে ফেসবুক করবে কি, আপনি নিউজ ফিডের সামনে নতুন নতুন ফোন নিয়ে আসবে। আপনার দেখবে যে আপনি আসলে কি ধরনের লাইফস্টাইল লিড করেন, আপনি কি মানে মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন নাকি হচ্ছে খুবই হাই লেভেল লাইফস্টাইল লিড করেন, আপনার জন্য সে ধরনের ফোনই তারা দেবে একদম সুন্দর করে। অ্যাড ম্যানেজার থেকে পারফেক্টলি আপনার নিউজ ফিডে দেখবেন আপনার যেরকম মেন্টালিটি, সেম প্রাইজের ফোন আপনি সামনে পেয়ে যাচ্ছেন। আপনাকে প্রলোভিত করবে। সে কই থেকে জানলো যে আপনার ফোন লাগবে? আপনি কি এটা কখনো খেয়াল করছেন বিষয়টা? এই প্রতিটা বিষয় কিন্তু ঘটতেছে, আমাদের ডেটাগুলো সেল হচ্ছে অটোমেটিক্যালি। কেন সেল হচ্ছে? কারণ ওই সিস্টেমের পলিসির মধ্যে এগুলো দেওয়া আছে।
বুঝতে পারছেন বিষয়টা? তাহলে পুরো জি ভাইয়া। বিশ্বটা কি পুরা এটার সাথে কানেক্টেড, কারণ এটা বিজনেস। ডেটা, একটা সময় কথা ছিল না যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ বলা হতো না, আমরা জি ছোটবেলায় জি শুনছি এগুলো। এখন হচ্ছে ইনফরমেশন ইজ ওয়েলথ, আপনার তথ্যটাই সম্পদ, এটাই তাদের একটা কাছে সময় বিজনেস। কি ভাইয়া তথ্য নিয়ে মারামারিটা লাগা যাবে, ব্যাপারটা কিরকম হয়ে যাবে তখন, যেমন হ্যাঁ একটা হ্যাঁ, সময় এরকমই হবে। আজ থেকে 5-7 বছর আগেও যখন কোনো ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইতো বা কোনো একটা জিনিস হ্যাক হইতো, সে বলতো আমার অ্যাকাউন্টে কিছুই নাই, কি হ্যাক করছে না করছে সমস্যা নেই। কিন্তু তোমার ওই অ্যাকাউন্টটাকে কাজে লাগে যে সে কোন ক্রাইম করতেছে তুমি নিজেও জানো না, এরকম অবস্থা। সো আমরা যখনই খুবই নর্মালি মনে করতেছি না যে আমাদের এই বিষয়টা কোনো কাজে নাই। রিসেন্টলি গত বছর আমি একটা মুভি দেখছিলাম, মেবি গত বছরই বের হয়েছে, তামিল মুভি ছিল এরকম একটা, যে মানুষ মারা গেছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট কাজে লাগাতেছে। মানুষ মারা যাওয়ার পরে কিন্তু মোটামুটি 4 থেকে 5 ঘন্টা তার শরীরের মধ্যে ওই বিষয়গুলো হচ্ছে একদম ইনটেক্ট থাকে, তারপরে ওগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? So, ওই সময়ের মধ্যে করতেছে কি, যারা হচ্ছে সেই বিজনেসটা করে, যে বিভিন্ন ধরনের ক্রাইম করে, তারা করে একটা র্যাকেট। ওই র্যাকেটের কাজটা আসলে কি, তারা মৃত মানুষদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যান, আমরা তো লাশ পাঠাই না, লাশ হাসপাতাল থেকে বাসায় লাশ পাঠানো হয়। এই সময়টার মধ্যে তারা করতেছে কি, ওখান থেকে যারা মারা গেছে তাদের হাতের ছাপ নিয়ে নিচ্ছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে, এবং এই ফিঙ্গারপ্রিন্টটাকে ইউজ করতেছে তারা কোথায়, বিভিন্ন ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে। যখনই ধরেন এই ধরনের অ্যাক্টিভিটি গুলার মধ্যে, কারণ মানুষ তো ফাঁসতে হবে, এখন একটা একটা কেউ ধরেন ঢাকার মধ্যে বোমাবাজি হইলো, এখন কেউ বোম মারে নাই, এটা কি সম্ভব? সম্ভব না তো, কেউ না কেউ তো মারছে, ফাঁসাইতে হবে কাউরে। কাদের ফাঁসাবে? ওই যে ফিঙ্গারপ্রিন্ট গুলো ইউজ করছে না, এগুলোকে ইউজ করা হবে তখন সেক্ষেত্রে, কারণ এটার ভিতরে অনেক র্যাকেট আছে, অনেক ভিতরে অনেক এজেন্সি থাকে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। তো ধরেন এক্ষেত্রে করলো কি, সে ওই ধরনের ফিঙ্গারপ্রিন্ট লাগাই দিল। এখন পুলিশ খুঁজতে খুঁজতে যাচ্ছে যে এই ফিঙ্গারপ্রিন্টের সাথে তো কারো ম্যাচ করে না, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নাই, তাহলে সে কে? খুঁজতে খুঁজতে 3 বছর পর জানতে পারলো কি, আরে এই লোক তো 5 বছর আগে মারা গেছে। 3 বছর পর জানছে 5 বছর আগে মারা গেছে, অথচ বোম ব্লাস্ট ঘটছে কিন্তু 3 বছর আগে। তো ওটা বুঝতে পারছেন, ব্লাস্টিং ঘটছে 3 বছর আগে, বাট সে মারা গেছে 5 বছর আগে, তার তথ্য এখানে এটা ইউজ করে। এমনটাও হয়, আমি এরকম স্ক্যাম চিন্তাও তো করিনি এইগুলো ভাই। যদি এই যে লোকগুলো মারা যায় ওইগুলোর তো যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে, হ্যাঁ, ওইগুলো কি করা পসিবল এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে? অবভিয়াসলি আপনার এমনও অনেক ধরনের ডেটা থাকে যে হচ্ছে আপনি ধরেন হচ্ছে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন। এখন সবাই তো আর জয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, রাইট? জি অনেকে লাইফ ইন্স্যুরেন্স এলআইসি ইউজ করে থাকে। এই বিষয়গুলো মানে ম্যানিপুলেট করা পসিবল। ব্যাংক চাইলেই, যদি চায় যে এরকম কোনো ডেটা যদি কেউ দেখাইতে পারে যে তার কাছে আসছে, যে সেই নিজেই হচ্ছে ধরেন কেউ মারা গেছে, হ্যাঁ, এখন তার কাছে ওই লোকের ডেটা আছে যে সেই করতো সেই করতো, মারা যাওয়ার ধরলাম 7 দিনের মধ্যে, ব্যাংক জানে না যে সে মারা গেছে, বাট 7 দিন বা 12 দিনের মধ্যে অন্য কেউ একজন সেই লোকের তথ্য নিয়ে হাজির হয়েছে যে আমি তমুক। ব্যাংক কি চেনে আপনার? চেনে না। ব্যাংক না। দেখবে হচ্ছে আপনার সাথে সেই বায়োমেট্রিক ম্যাচ করে কিনা, রাইট? আমরা যখনই ব্যাংক থেকে টাকা তুলতে যাই কি করি, আমরা হচ্ছে বায়োমেট্রিক ম্যাচ করাই, তাই না? অথবা জি হচ্ছে ধরেন ব্যাংকের থেকে টাকা পাঠানোর সময়, ব্যাংক থেকে টাকা তোলার সময় আমরা ব্যাংক চেক ইউজ করি কোনটা, আমাদের সিগনেচার ইউজ করি। এই বিষয়গুলো কিন্তু এক একটা আমাদের সিগনিফিকেন্ট, এবং এই ক্রিয়াশীল গুলোকে ইউজ করেই কিন্তু হচ্ছে সেখান থেকে টাকা লুটপাট হয়, এবং এটা চাইলে যে কেউ করতে পারবে যদি তার কাছে সেই তথ্যগুলো থাকে। একটা কথা আছে না যে, যে আপনাকে চেনে না সে আপনার ক্ষতি করবে কম, যে আপনাকে চেনে সেই বেশি ক্ষতি করবে। এটা হচ্ছে মেন কাহিনী বর্তমান সময়ে, কারণ আপনার তথ্য যে জানে সেই আপনার ক্ষতি সবচেয়ে বেশি করবে, ঠিক আছে? কারণ সে জানে আপনি কি করতে পারেন বা আপনার কোন কোন জায়গায় কি আছে, বাস্তবতা। সো বুঝতে পারতেছেন সিকিউরিটি জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, সাইবার ফিল্ডে হোক ভাই, বা আমাদের বিষয়গুলো, ঠিক আছে? বিষয়গুলো জি ভাই, ইন্টারেস্টিং না তো? অনেক ইন্টারেস্টিং ভাই। ঘুম থাকলে ঘুম চলে যাবে চোখ থেকে। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো আসলে কেন ইন্টারেস্টিং, এগুলাকে হচ্ছে বেসিক্যালি যখন যেটা নিয়ে কাজ করা হয় এগুলাকে বলা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স, ঠিক আছে? আমরা বলি না যে ফরেনসিক্স এ পাঠাইছে, এই পাঠাইছে সে পাঠাইছে, এগুলো হচ্ছে মেডিকেল ফরেনসিক্স। আর যখনই তথ্যগুলো নিয়ে যখন আমরা কাজ করি ডিজিটালি, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স, ঠিক আছে? এটার মধ্যে জি ধরেন এরকমও আছে, মার্ডারের সময় এখন দেখবেন এটা অহরহ ঘটে, যে মার্ডার হয়েছে, মার্ডারের মোটিভ কি, শুধুমাত্র কিন্তু এখন লাশ আপনার ফরেনসিক করলে হয় না, ঠিক আছে? এখন কিন্তু দেখবেন সে যে মারা গেছে, ওই লাশের যে ইউজার, সেই ইউজারের ফোনও চেক করে এখন, হোয়াটসঅ্যাপে সে কার কার সাথে কথা বলতো,
লাস্টটাকে কে কল করছে, সে লাস্ট কোথায় ছিল, অমুক তমুক, এগুলো কিন্তু আজকাল মুভির মতো দেখা যায়। কেন? এগুলো হচ্ছে ডিজিটাল ফরেন্সিক্স এর অংশ। কারণ আজকাল মানুষ একটা মোটিভ রেখে যায়, সে কি করছে না করছে প্রতিটা বিষয় তার স্টোর থাকে কোথায়, ফোনে। কারণ আপনি কোথায় গেছেন লাস্ট টাইম, ওটাও কিন্তু গুগল লোকেশনে সেভ আছে, রাইট? আমি কিন্তু জি ভাইয়া। সো সো ইজিলি সব হ্যান্ডেল করা যাচ্ছে, ঠিক আছে? আপনি জি কতক্ষণ কার সাথে কথা বলছেন, কতক্ষণ কি করছেন, কোন জায়গায় চ্যাট করছেন, কার সাথে মেসেজ পাঠাচ্ছেন, কার সাথে রাগ করছেন, প্রতিটা ডেটা খুঁজে পাওয়া সম্ভব। ইভেন এই ডেটাগুলো যদি ফেসবুক বা ওদের কাছে চায়, তারা দিতে বাধ্য সরকারের কাছে, এবং সেই তথ্যগুলোই তারা দেয়। এবং এভাবে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ঘটে, এবং এভাবেই বিভিন্ন মন্ত্রী পর্যায়েরও মানুষদের ফোন কল ট্র্যাক করে সেখান থেকে হচ্ছে তথ্যগুলো বের করা হয়। তো ভাই, ওটা আমাদের বোঝা গেছে? থেকে কল রেকর্ড কি, কল সেন্টারে কি রেকর্ড থাকে? ইচ এন্ড এভরিথিং রেকর্ড থাকে, প্রতিটা এগুলো কি ডেটা রেকর্ড আমি যতদিন আজীবন থাকবে, আজীবন থাকবে। এরকম বিষয়গুলো হচ্ছে কি, আপনার ডেটাবেস বা সার্ভার গুলা কিন্তু হচ্ছে একটা দুইটা না, হিউজ লেভেলের সার্ভার। গুগলেরই নাকি হচ্ছে, আমি যেটা শুনছিলাম, গুগল বা মাইক্রোসফটের কোন একটা, এই দুইটারই সার্ভার হচ্ছে আপনার মহাসাগরের নিচে। এরকমও রাখছে, এশিয়া প্যাসিফিকের মধ্যে আপনার আছে, ভারত মহাসাগরের ওইখানে আপনার সার্ভার সাগরের নিচে রাখা যাচ্ছে, হিউজ লেভেলের। আমরা যে সাবমেরিন কেবল ইউজ করি, সাবমেরিন কেবল কিন্তু আপনার এই যে আমাদের বাইরে আসে না, সেটা আসে সাগরের নিচ দিয়ে। দেখবেন এই কারণেই বলা হয় যে, এই যে রিসেন্টলি কিন্তু হচ্ছে গত কয়েকদিন আগেই তো, যে পুরো বলছে না যে বাংলাদেশে হচ্ছে এতদিনের জন্য আপনার ইন্টারনেট থাকবে না, আইএসপি তে সমস্যা হয়েছে, সাবমেরিন কেবল ঠিক করা হবে। শুনছেন না কয়েকদিন আগে? জি জি ভাইয়া। ভাইয়া। ইন্টারনেট প্রবলেম হচ্ছিল কিন্তু। এগুলা কোথায় কোথায় করছে? সাগরের নিচে, কক্সবাজারের ওখানে হচ্ছে আপনার সাবমেরিনের আলাদাই আছে, আমি ওখানে গিয়েছিলাম, আমি পুরো সিস্টেম দেখে আসছি, ওদের সাবমেরিন কেবল নিয়ে কিভাবে কাজ করে তারা। সো ওই বিষয়গুলো তারা হচ্ছে কাজ করে ওখানে, হচ্ছে প্রতিটা বিষয় বাংলাদেশ থেকে ইন্টারনেট নিয়ে আসে এবং কোথা থেকে বিষয়গুলো আসে, প্রতিটা বিষয় আইএসপি ওখানে আলাদাভাবে সার্ভার সিস্টেম করা। এবং এরকমই যে সমস্ত বড় বড় আপনার জায়ান্ট কোম্পানিগুলো, যেমন ফেসবুক বলেন, টুইটার বলেন, গুগল বলেন, এই প্রতিটার নিজস্ব সার্ভার আছে। এবং এই সার্ভার একটা দুইটা না, ব্যাকআপ সার্ভার থাকে, মেইন সার্ভার থাকে, এবং বিভিন্ন দেশে এটা হতে পারে সিঙ্গাপুর, ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভারগুলো সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তারপর ইন্ডিয়া, এই সমস্ত বিষয়গুলো থাকে। ঠিক আছে? এই যে ধরেন আমরা এখন কাজ করতেছি না, আমি ধরেন কাজ করতেছি, হ্যাঁ, একটা বিষয় হচ্ছে ipinfo.io নামে একটা আপনার সাইট আছে, অনলাইন টুল, যেটা থেকে হচ্ছে আপনি সহজে আপনার আইপি অ্যাড্রেসটা বের করতে পারবেন। এই যে ধরেন এখানে আমি আছি না, আমার আইপি অ্যাড্রেস হলো আমি এটা, ঠিক আছে? আমি সার্চ করলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। হ্যালো, দেখা যাচ্ছে ভাইয়া। আমি কিন্তু আছি হচ্ছে রাজশাহীতে। আমি কোথায় আছি? রাজশাহী। বাট রিজন দেখাচ্ছে কোথায়? ঢাকা। ঢাকার কোন সিটি? পল্টন। কেন দেখাচ্ছে? এবং কোম্পানির নাম কি? সিনথিয়া টেলিকম। এটা জি কারণ কি জানেন? আমি রাজশাহীতে থাকলেও আমার আইএসপিটা হচ্ছে ঢাকার পল্টন থেকে, এই কোম্পানি থেকে আসতেছে। এখন আমার কথা হচ্ছে, ভাই আমি তো থাকি রাজশাহী, রাজশাহীর জিনিস কোথায়? নিচের দিকে যান, দেখবেন সিনথিয়া টেলিকম কোথা থেকে আসছে, cynthia.net, এই বিষয়গুলো থেকে, আইএসপি থেকে আসছে। এখন দেখেন আমার অ্যাড্রেস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন জি যে ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী সদরে। বুঝতে পারছেন এবার কাহিনী? জি ভাইয়া। এটা কোথেকে আসছে? আইএসপিটা আমি কিন্তু রাজশাহীতে বসে ঢাকার আইএসপি চালাচ্ছি, রাইট? ওই যে বলছে না যে পুরো বাংলাদেশের 70% আইএসপি নাই হয়ে গেছে, কেন? কারণ মেইন গুলো আসলে ঢাকাতেই সেট করা। ঢাকা কোথেকে পায়? ঢাকা পায় ধরুন ইন্ডিয়া থেকে নিয়ে আসে। আবার ইন্ডিয়া থেকে আপনি যান, তারা দেখবেন যে সিঙ্গাপুর থেকে নিয়ে আসতেছে। কারণ কি? ইন্টারনেট কানেক্টেড একটা সাথে আরেকটা, ঠিক আছে? এই যে আমি কাজগুলো করতেছি, প্রতিটা বিষয় কিন্তু এখানে দেখাচ্ছে, রাইট? যে আমি এখন যখন হচ্ছে সিনথিয়া থেকে নিয়ে আসছি নেট, বাট আমার এখানে কি হতেছে, আবার সিনথিয়া বিডিতে আবার আমি কানেক্ট হইতে পারতেছি। সো এই বিষয়গুলো কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই অ্যাড্রেস দেওয়া হচ্ছে এখানে, আপনার ধরেন এই যে কোম্পানির নেম দেখাচ্ছে, যে দেখাচ্ছে টাইপ কি, আইএসপি, দেখতে পাচ্ছেন? এই যে আমি ইন্টারনেট ইউজ করতেছি হচ্ছে যেহেতু একদম ইথারনেট কেবল বা রাউটার সিস্টেম, এই কারণে আইএসপি। আমি যদি গ্রামীণ ফোন ইউজ করতাম, জিপি দেখাইতো। আবার জিপি সেটা দেখাতো আমি নেটটা কই থেকে আসছে, আমি কই থেকে ইউজ করতেছি, পুরোপুরি বিষয়গুলো দেখাতো। আপনার ক্ষেত্রেও দেখেন, ipinfo.io তে যান, এটা হচ্ছে আপনার আইপি থাকবে, যেটা পাবলিক আইপি, প্রাইভেট আইপি না। এই পাবলিক আইপি থেকে আপনি এই তথ্যগুলো খুঁজে বের করতে পারবেন। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া।
কনসেপ্ট ক্লিয়ার এই ক্ষেত্রে? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, কেমন লাগছে? বোরিং লাগছে? না না ভাইয়া না, ভালো লাগছে। ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখন কোনো এই বিষয়গুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি আপাতত 5 মিনিট সময় দেব একটু জাস্ট রিফ্রেশমেন্টের জন্য। ঠিক আছে, কারণ একটানা পড়াশোনা করাতে থাকলে দেখা যাচ্ছে যে আপনাদের বোরিং লাগতে পারে। আর অনেক বিষয় আছে এখনো। আমরা শুধুমাত্র এখন অব্দি ধরেন কোন টপিক শেষ করলাম? আমরা কম্পিউটার সিস্টেম আর নেটওয়ার্কিং মাত্র শুরু করছি, প্রোগ্রামিংটা টুকটাক বলছি, বাট সামনে আরো বিষয়গুলো আসবে। ঠিক আছে, এখন আমরা একদম মেইন পয়েন্টে ঢুকি নাই। চিন্তা করেন তাহলে কত বিষয় ভাবে বলা যায়। আচ্ছা ঠিক আছে, তো এই বিষয়গুলো কোনো কোশ্চেন আছে বা মনের মধ্যে প্রশ্ন যে ভাই এটা কেন হয়, ওটা কিভাবে হয়, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না ভাইয়া কোনো মোটামুটি কোশ্চেন? ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা আমাদের নেক্সট টপিক আসবো। ঠিক আছে, টপিকটা কি? ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো।